অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে সিরিজটিকে সাবস্ক্রাইব করবেন। বাবার বিয়ের পরযাত্রী হিসেবে যাচ্ছি। আজকে 16 বছর বয়সী একজন মেয়ে হয়ে বাবার বিয়ে দেখা হয়তো অন্য মেয়েদের জন্য লজ্জাজনক, কিন্তু আমার আজকে আনন্দ লাগতেছে। বাবার জন্য নিজের পছন্দ করে বিয়ের পাঞ্জাবি কিনে দিয়েছি, নতুন মায়ের জন্য বেনারসি শাড়িও আমি নিজের পছন্দ করে কিনে এনেছি। আপনারা হয়তো ভাবতেছেন, তাহলে আমার জন্মদাত্রী মা মানে বাবার প্রথম স্ত্রী কোথায়? আমার মা আমাদের জন্য 10 বছর আগে মৃত। তিনি বেঁচে আছেন, তবে আমার আর বাবার কাছে মৃত। 10 বছর আগে যখন আমার বয়স 6 বছর ছিল, তখন আমাদের সুখের সংসার ছিল। আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছিলাম। বাবা মায়ের বিয়ের 3য় বছরেই আমার জন্ম হয়। বাবা একটি নামকরা এনজিওতে চাকরি করত। চাকরির সুবিধে বাবাকে অন্য একটি জেলায় থাকতে হতো, আর আমি আর মা গ্রামের বাড়িতেই থাকতাম। ছুটির দিনগুলোতে বাবা বাড়িতে এলে আমাদের ঘরটা আনন্দে ভেসে যেত, কিন্তু এই আনন্দর দিনগুলো যে এত দ্রুত শেষ হয়ে যাবে তা আমরা কেউ কল্পনা করিনি। একদিন মা বাবাকে ফোন করে বলল, রিমিকে তো স্কুলে 4 বয়স হয়ে গেছে, এখন স্কুলে ভর্তি করতে হবে। গ্রামে তেমন তো ভালো স্কুল নেই, তুমি তো শহরে থাকো, ওখানে তো অনেক ভালো ভালো স্কুল আছে বাচ্চাদের, ওখানে রিমিকে পড়ালে ভালো হতো না? বাবাও শুনে খুব খুশি হলো। ফোনের ওপাশ থেকে বাবার কণ্ঠই আনন্দ সন্তুষ্ট টের পাওয়া যাচ্ছিল। বাবা বলল, হ্যাঁ আমিও তো ঠিক তাই ভাবছিলাম। এক কাজ করি, আমি খুব দ্রুত একটা বাসা খুঁজে তোমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। বাবার কথায় নড়চড় হলো না। 1 সপ্তাহের মধ্যে শহরে কেন্দ্র চমকের একটি বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে এলেন। আমার যেন আনন্দর সীমা রইল না। কত সুন্দর মানুষ, সুন্দর পরিবেশ। কয়েকদিনের মধ্যেই আমাকে শহরের একটা বেশ সুন্দর স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। বাবা মাকে বুঝিয়ে বললেন, আমি তো সকলে অফিসে চলে যাই, তাই তুমি রিমিকে প্রতিদিন স্কুলে নিয়ে আসা যাওয়া করবে। ওর নিরাপত্তা নিয়ে যেন কোনো কমতি না থাকে। প্রথম থেকে 4 মাস আমাদের দিনগুলো খুব ভালোই কাটাচ্ছিল। বাবা সকালে অফিসে যেতেন, মা আমাকে স্কুলে পৌঁছে দিতেন, আবার ছুটির পর হাসি মুখে বাড়ি নিয়ে আসতেন। কিন্তু আস্তে আস্তে কেমন যেন বিষাদের হাওয়া বইতে শুরু করলো। মা কেমন যেন বদলাতে শুরু করলেন। যে মা আমাকে নিয়ে রাস্তা থাকতেন, সেই মা হঠাৎ করেই আমাকে স্কুলে নামিয়ে দিয়েই কোথায় যেন চলে যেতেন। প্রতিদিন দেখতাম একটা অচেনা ছেলে বাইক নিয়ে স্কুলের সামনে আসতো, আর মা সেই বাইকের পেছনে উঠে হাওয়া হয়ে যেতেন। আমি তখন অনেক ছোট, বয়স মাত্র 6 বছর। এতে জটিলতা বা পাপ পূর্ণা বোঝার ক্ষমতা আমার ছিল না। তবে স্কুলে দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন দেখতাম স্কুল ছুটি হওয়ার ঠিক আগের মুহূর্তে সেই ছেলেটি মাকে আবার বাইক থেকে নামিয়ে দিয়ে যেতে। মা এসে মিষ্টি হেসে আমার হাত ধরে বলতো, চল রিমি, বাড়ি যাই। এরপর থেকে মা আর আগের মতো ছিল না। বাবার বাড়ি ফিরলেই টাকার জন্য অশান্তি শুরু করতেন। মাকে আলাদাভাবে টাকা দিতেন হয়তো, বাবা না বলতে পারতেন না। কষ্ট করে হলেও মায়ের চা পূর্ণ করতেন। সেই টাকা দিয়ে মা খুব সেজেগুজে দামি দামি শাড়ি কিনতেন। সকালে আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে সেই সেজেগুজে শাড়ি পরে ওই ছেলের সাথে ঘুরে বেড়াতেন। ঘটনার প্রায় 6 মাস পর একদিন না বুঝে
সহজ সরল মনে আমি বাবাকে বলে ফেললাম, বাবা, স্কুল ছুটি হওয়ার অনেক পরে মা আমাকে নিতে আসে, আর প্রতিদিন একজন অচেনা ছেলের সাথে মা বাইক করে আসে, তারপর আমাকে নিয়ে যায়। আমার কথাটা শোনা মাত্রই বাবার চোখ দুটো যেন স্থির হয়ে গেল। মনে হলো বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে মানুষটি সারা জীবন কষ্ট করে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে, তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সেই দিন রাতে আমাদের বাসায় যেন ঝড় বয়ে গেল। বাবা আর মায়ের মধ্যে তীব্র ঝরা হলো। বাবা শান্ত গলায় কৈফিয়ত চাইতে মা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঝগড়ার এক পর্যায়ে মা ধূপধাপ করে আমার রুমে এসে আমাকে একটা সজড়ে থাপ্পড় মারলেন। চিৎকার করে বলল, এই মিথ্যাবাদী মেয়ে, তুই তোর বাপের কাছে এসব বানিয়ে বানানেটি মিথ্যা কথা বানিয়ে বলছিস কেন? ছোট আমি মায়ের ওই নিষ্ঠুর চর খেয়ে অঝরে কান্না করতে লাগলাম। কান্নার শব্দ শুনে বাবা ছুটে এলেন। মায়ের এমন হিংস্র রূপ দেখে বাবা আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবা এগিয়ে এসে মাকে আর একটা থাপ্পড় মারলেন। তারপর আমাকে আলতো করে কোলে তুলে নিয়ে শান্ত করার জন্য বারান্দায় চলে গেলেন। ওই রাতে বারান্দায় দাঁড়িয়ে বাবার চোখের জল আমি সুস্পষ্ট দেখতে পেয়েছিলাম। তারপরের কয়েকটা দিন এক অদ্ভুত নীরবতায় কাটলো। আমাকে আর স্কুলে নিয়ে গেল না মা। বাবাও এই নিয়ে আর নতুন করে কিছু বলল না। মা সারাটা দিন গভীর হয়ে চুপচাপ থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। কিন্তু বাবা সকালেও অফিসে চলে যাওয়ার পরপরই মা নিজের রুমে দরজা বন্ধ করে দিতেন। আমি দরজার বাইরে থেকে শুনতাম মা ভেতরে বসে কারোর সাথে যেন ফিসফিস করে ফোনে 1 ঘন্টার পর ঘন্টা কথা বলছে। একদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। ব্যাগ এনজিও অফিসের প্রায় 7 লক্ষ টাকা ছিল, যা পরের দিন সরকারি ব্যাংকে জমা। এফডি প্রাইস টিএস দেওয়ার কথা, কিন্তু হঠাৎ প্রচণ্ড মাথাব্যথার কারণে বাবা ব্যাংকে না গিয়ে সরাসরি বাসায় চলে এসেছিলেন। ভেবেছিলেন সারাটা পরিশ্রম নিয়ে কাল সকাল 10টায় বাজলাইটস ব্যাংকে টাকাটা জমা দিয়ে দেবেন। বাবার চেহারায় অসুস্থতার স্পষ্ট ছাপ দেখে মা খুব সহানুভূতির ভিতর ভান করলেন। বাবা টাকা ভর্তি ব্যাগটা ঘরের আলমারিতে রেখে ফ্রেশ হয়ে এসে মাথা ব্যথার কারণে না খেয়ে শুয়ে পড়লেন। একটু রাত হতেই মা রান্নাঘর থেকে 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে বাবার হাতে দিলেন। বাবা আর কোনো প্রশ্ন না করে সরল বিশ্বাসে দুধটুকু খেয়ে তয়লাতে দিয়ে মুছতে মুছতে ঘুমিয়ে পড়লেন। মা আমাকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়ে বাবার পাশে শুয়ে পড়তে বললেন। দুধটুকু খাওয়ার পরেই আমার চোখের পাতা অবস্তম্ভ ভারী হয়ে এলো, যেন গভীর কোনো ঘুমের দেশে আমি তলিয়ে গেলাম। পুরো দিন সকাল 10টায় বাবার ঘুম ভাঙল। চোখের সামনে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বাবা চমকে উঠল। 10টা বেজে গেছে। বাবা তাড়াহুড়ো করে আমার শরীরে হাত দিয়ে আমার ঘুম ভাঙালো। তারপর বিষম খেয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলেন ঘরের প্রধান দরজা খোলা, আর মা কোথাও নেই। ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গায় হন্তদন্ত হয়ে খুঁজলো, কিন্তু মায়ের কোনো চিহ্ন নেই। এরপর বাবার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গিয়ে আলমারির দরজা খুলে দেখলো অফিসের সেই ব্যাংকে
ব্যাগটা পড়ে আছে, কিন্তু তার ভেতরের 7 লক্ষ টাকার 1 টাকাও আর নেই। বাবার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। প্রতিবেশীরা সে সান্ত্বনা দেওয়ার বদলে ছি ছি করতে লাগলো। সবাই বলতে লাগলো, ওই পরপুরুষের সাথে মা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে এনজিও ম্যানেজার সাহেব কড়া গলায় টাকার তাগাদা দিচ্ছেন। ফোনটা কানের কাছে ধরতে ওপাশ থেকে ম্যানেজারের কড়া গলার আওয়াজ ভেসে এলো, রাজীব সাহেব, বাপের কি 10টা তো বাজে পর হয়ে গেল, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদের কপিটা এখানে অফিসে পৌঁছালেন না কেন? বাবার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, বুকের ভেতরটা যেন তোলাপাল করে উঠছে। বাবা কোনো মতে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার আলমারি থেকে এনজিও 7 লক্ষ টাকা চুরি হয়ে গেছে স্যার। ওপাশ থেকে ম্যানেজার সাহেব গর্জন ভেসে এলো, কি বলছো এসব ফালতু কথা? চুরি হয়ে গেছে মানে? আপনি তো দায়িত্বশীল কর্মী, এসব নাটক বন্ধ করে 1 ঘন্টার মধ্যে টাকা ব্যাংকে ঢোকান, নাইলে পুলিশের হাতে তুলে দেব বাধ্য হব। বাবার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। আমাদের ভাঙা সংসারের খবর মায়ের ওপর নির্মম বিশ্বাসঘাতকতা লোক মুখ ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগলো না। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেয় তো দূরের কথা, দরজা বাহিরে দাঁড়িয়ে কানা ঘুষা শুরু করে দিল। কেউ কেউ উচ্চারিতই বলে উঠল, দেখছো কাণ্ড, বাপের ব্যবসায়ী বউ বানিয়ে রাখলো তো এমনই হবে। পরপুরুষের হাত ধরে শেষেমেশে অফিসের টাকাটা নিয়ে কেটে পড়ল। পরের কয়টা দিন বাবার ওপর দিন যেন কিয়ামত ধরে গেল। এনজিওর কর্তৃপক্ষ বাবাকে কোনো মতে বিশ্বাস করতে চাইল না। চুরির মামলা এড়াতে এবং নিজের সম্মান বাঁচাতে বাবা বাধ্য হলো জীবনের সবটুকু সামান্য সম্বল ঢেলে দিতে। অনেক কষ্ট করে নিজের জমানো সঞ্চয় আর ডিপিএসের 7 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাবা চাকরিটা থেকে পদত্যাগ করলেন। বাড়ি ফিরে বাবা সোজা মায়ের ঘরে ঢুকে আলমারি থেকে মায়ের সমস্ত দামি দামি শাড়ি আর জামা কাপড় বের করে এনে সুপুস্ত করলেন। তারপর একটা 10 লাই কাঠি জ্বলে আগুন জ্বলিয়ে দিলেন। সেই স্তূপ দাউ দাউ করে জ্বলতে থাকে। সে আগুনের দিকে তাকিয়ে বাবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল আর চরম ক্ষোভ, যেন সে আগুনে মায়ের রেখে যাওয়া বিষাক্ত স্মৃতিগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন তিনি। শহরের 5 চুকি বাবা আমাকে আর আমার সামান্য জিনিসপত্র নিয়ে চলে এলেন গ্রামের বাড়িতে। তাদের কাছে ভেবেছিলেন নিজের ভিটে মাটিতে হয়তো একটু মানসিক শান্তি মিলবে, কিন্তু না, মানুষের মুখে বিষের চেয়েও বড় কোনো অভিশাপ হয়তো এই পৃথিবীতে নেই। হাট বাজারে রাস্তার মোড়ে বাবাকে দেখলে মানুষ রুক্ষ চিপ্প মনোহত্যা করতে শুরু করলো। কি হে রাজীব, বউ সামলাতে পারলে না আর এসেছে গ্রামে মুখ লুকাতে? নিজের বউকে যে ধরে রাখতে পারলে না, সে আবার কিসের পুরুষ? মানুষের এসব নির্ময় কথা বাবার বুকে তীরের মতো বিঁধতে প্রতিদিন রাতে বাবা আড়ালে গিয়ে নিঃশব্দে কাঁদে। আমি দরজার পাশ থেকে সব দেখতাম, কিন্তু ওই ছোট বয়সে বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা ছিল না। সব অপমান আর কষ্ট বুকে চাপ নিয়ে একদিন বাবার কঠিন সিদ্ধান্ত নিলাম,
গ্রামের সমস্ত মায়া ত্যাগ করে আমাকে আর দাদিকে সাথে নিয়ে সোজা ঢাকায় চলে এলেন। ঢাকায় বাবার এক পরিচিত লোক দয়া করে ছোট একটা কোয়ার্টারে থাকার অবস্থা আর একটি ছোটখাটো চাকরি জোগাড় করে দিলেন। বাবার সামান্য আয়ে আমাদের কোনো মতে সংসার চলতে লাগলো। একদিন রাতে দাদি বাবার কাছে এসে খুব উনায় বিনয় করে বললেন, রাজীব, তুই আর কতদিন একা একা এই কষ্ট রাখবি? বয়স তো তোর এখনো পার হয়ে যায় নাই। আর একটা বিয়ে কর বাপ, সংসারটা একজন মানুষ দরকার। বাবা আমার দিকে এক নজর তাকালেন, আমার মাথায় হাত রেখে একদম শান্ত গলায় বললেন, দাদিকে বলেন না মা, আর না, রিমির বয়স এখনো অনেক কম। ওকে আমি কোনো স্বয়ং বাবার হাতে তুলে দিয়ে আমার কষ্ট দিতে চাই না। যে মানুষ পেটে খেয়ে বুকে পড়ে সে মানুষই তো বাবার বুকের সবচেয়ে বড় আঘাতটা করে গেছে। আমি আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না। বাবার চোখের সেই নিঃশব্দ কষ্ট দেখে সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বাবার হারিয়ে যাওয়া সব সুখ আমি একদিন ফিরিয়ে আনবো। সেই রাতে বাবার চোখের জল আর দ্রুত প্রতিজ্ঞা দেখে আমার ছোট মনে যেই সিদ্ধান্ত জন্মে নিয়েছে, সব বলার সাথে সাথে তা আরও গভীর হতে শুরু করলো। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। সারা জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি এখন 16 বছর এক কিশোরী। ঢাকায় আমাদের দিনগুলো যেন খুব সহজে ছিল তা নয়। রাজীব হোসেন নামের যে মানুষটি এক সময় এনজিও বড় কর্ম ছিলেন, তিনি পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য দিনরাত এক করে খাটতেন। সকালে ভোরে উঠে কাজে বের হতেন আর ফিরতেন গভীর রাতে। সারাদিনের ক্লান্তি আর বয়সের ছাপ বাবার চেহারায় স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু আমার লেখাপড়া বা চাহিদায় তিনি কখনো কোনো ঘটাতে হতে দেননি। তাদের বার্ধক্যের কারণে অসুস্থই হয়ে পড়লেন। ফলে সংসারের অনেকটাই সামলাতে হতো আমাকে। এই 10 বছরে দাদি বহুবার বাবাকে আবার বিয়ে করার কথা বলেছেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই রাজি কার্ড সেজে উপযুক্ত পাত্রে খবর এনেছে, কিন্তু বাবার ওই একই কথা, এবার রিমি বড় হোক, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। মা ছাড়া তো বড়ই হয়েছে, সঙ্গে মায়ের অবহেলা ও ভাগ্য আমি লিখতে চাই না। বাবা আমাকে আড়ে ধরে নিজের সব সুখ হাল্লাদ বিসর্জন দিয়ে কাটিয়ে দিলেন, অথচ প্রতিদিন রাত জেগে রাতে কাজ করে এসে বাড়ি ফিরে যখন বাবা জানালার পাশে বসে খা খা করে ঘরের দিকে শূন্য চোখে তাকিয়ে থাকতেন, আমার বুকটা ফেটে যেত। বাবা মুখ কিছু না বললেও আমি স্পষ্ট বুঝতাম তার ভেতরে প্রচণ্ড একাকিত্ব তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। একদিন দাদিকে সাথে নিয়ে আমি নিজেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। দাদিকে বললাম, দাদি, বাবা সারাটা জীবন আমাদের জন্য সব বিসর্জন দিল। এখন আমি বড় হয়েছি, সংসারের সব কাজ বুঝি। একবার বাবাকে আমাদের নতুন করে ভাবতে হবে। প্রথমে বাবা রাজি হচ্ছিল না, আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, বারে তুই আমার মা, আমার সংসার, আমার আর কিছুর দরকার নেই। আমি বাবার হাত দুটো ধরে শান্ত গলায় বললাম, বাবা, আমার জন্য তুমি অনেক করেছো, এবার আমার ইচ্ছাটা পূর্ণ করতে হবে।
তোমার এই একাকী আমি আর সহ্য করতে পারছি না। তোমরা যদি আবার নতুন করে হাসি মুখে বাঁচতে চাও তবে আমি বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। আমার জেদের কাছে অবশেষে বাবার শক্ত মনটা গলে জল হয়ে গেল। দাদি আর আমি মিলে অনেক খোঁজাখুঁজির পর পাশের মহল্লার একজন খুব ভালো শান্ত স্বভাবের শিক্ষিত মেয়েকে পছন্দ করলাম। তার স্বামী মারা গেছে অল্প বয়সে অ্যাক্সিডেন্টে। যিনি বাবাকে আর আমাদের এই ভাঙা সংসারের ভালোবাসায় ভরিয়ে দিতে রাজি হলেন। বিয়ের দিন যেতেই এগিয়ে আসতে লাগলো, ঘরের থপথপে ভাবটা যেন কাটতে শুরু করলো। আজ কয়েকদিন আগে সকালে উঠে আমি নিজের বাজার ঘরে বাবার জন্য একটা চমৎকার রেশমি সুতোর গায়ের কাজ করা সাদা পাঞ্জাবি পছন্দ করে কিনে এনেছি। আর আমার নতুন মায়ের জন্য কিনে এনেছি লাল রঙের একটা ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি। শাড়িটা ভাঁজ খোলার সময় আর দু চোখ আনন্দর জল ভরে উঠছিল। দাদি শাড়ি আর পাঞ্জাবি দেখে মাথায় হাত রেখে দোয়া করে বললেন, বোনরে, তুই আজ সত্যিই তোর বাপের হারিয়ে যাওয়া সুখটা ফিরিয়ে আনলি। বিয়ের দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই বিশ্বাস হচ্ছিল না। সেজেগুজে শেষ করে বের হতেই ঘরের কোণে বাবাকে দেখলাম নতুন পাঞ্জাবিটা পরে একদম বরের সেজে প্রস্তুত। বাবার চোখে এক অদ্ভুত লজ্জা আর এক রাস অস্থিরত্ব। যে মায়ের 16 বছর বয়সে দাঁড়িয়ে বাবার বিয়ের বরযাত্রী হতে যাচ্ছে, তাকে হয়তো সমাজ অন্য চোখে দেখবে, অনেককে হয়তো আড়ালে হাসাহাসি করবে, বলবে লজ্জাজনক। কিন্তু আমার কাছে আজ পৃথিবীর সব বড় আনন্দের দিন। মায়ের বিশ্বাসঘাতকায় যে মানুষটা জীবন ছারখার হয়ে গিয়েছিল, আজ নিজের হাতে সেই বাবাকে নতুন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছি। আজ আমি হাসি মুখে গর্বর সাথে বরযাত্রীর গাড়িতে উঠছি। এবার যে আমাদের সত্যিকারের সুখের অপেক্ষা শেষ হতে চলেছে।